আমাদের যারা রাস্তায় ফালাচ্ছে বাবা মারে, আপনি যদি মনে করেন যে গরিব দুস্থ বা রিক্সা ভ্যান চালক, এটা কিন্তু না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, আমি আপনাকে বলি আমাদের কাছে যে বাবা মারা আসতেছে বেশিরভাগই আপনি প্রভাবশালী। হ্যাঁ, প্রভাবশালী, যেমন বুয়েটের টিচার, এসপির মা, অমুকের মা, তো মানে সব হলো স্কুল শিক্ষক, ডাক্তার, এমবিবিএস ডাক্তার আছে আমার এখানে মা, প্রবাসীর মা আছে আমার কাছে। আপনি যদি মনে করেন যে যাদের টাকা পয়সা আছে গরিব মানুষ বাবা মাকে ফেলাচ্ছে, এটা মিথ্যা কথা। ওয়ান স্টেপ ব্যাক প্রেজেন্টস আমার আড্ডাবাজি। আজকে আমার আড্ডাবাজিতে আমি এমন একজন মানুষের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি, এমন একজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে যাচ্ছি, যিনি 2014 সালে ঢাকার কল্যাণপুরে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন, সম্পূর্ণ নিজের উদ্যোগে, সম্পূর্ণ নিজের পারিশ্রমিকের টাকা বাজিয়ে। চলুন আজকে আমাদের এই পর্বে এমনই একজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। উনি মিল্টন সমাদ্দার, এই বৃদ্ধাশ্রমের, এই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারেজের প্রতিষ্ঠাতা। কেমন আছেন দাদা? এই তো ভালো আছে। প্রথমে যদি দাদা আপনার কাছে জানতে চাই যে কখন থেকে, কিভাবে এবং কেনই বা এমন একটা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেললেন? আমি মূলত 2014 সালে আমার এই পুনর্বাসন কেন্দ্রটা শুরু করি। এখানে আমার এখানে বাবা মারা যারা আছে এরা হলো সবাই অসহায়, মানে অসহায় বলতে যাদের ভিক্ষা করার ক্ষমতা নাই, রাস্তাতে থাকে কিন্তু ভিক্ষা করার ক্ষমতা নেই, তাদেরকে তুলি। আচ্ছা, এটা করার উদ্দেশ্য প্রথম অবস্থাতে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া, মানে আমি চাচ্ছিলাম একজন মানুষকে হেল্প করতে। আচ্ছা, আমি এই কাজটা শুরু করার কারণটা হলো আমি একটা এজেন্সি চালাচ্ছি, যে এজেন্সির কাজ হলো বয়স্কদের বাসাতে দেখাশোনা করা, নার্সিং হেলথ এজেন্সি। আমরা বয়স্কদের বাসাতে পরিচর্যা করি। তো আমি এই প্রতিষ্ঠানটা শুরু করি 2012-তে। তো 2012-তে যখন আমি এই বয়স্কদের বাসাতে কাজ করতে শুরু করি, এটা উল্লেখ করার মতো একটা বিষয় হলো যে যারা আমাদের সার্ভিসটা নেয় তারা আমাদের অনেক পারিশ্রমিক দেয়, প্রায় 48,000 থেকে 60,000 70,000 টাকাও পারিশ্রমিক দিতে হয়। কিন্তু যারা 60-70,000 টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে আমাদের নিচ্ছে বা আমাদের সার্ভিসটা কিনতেছে, তারাও এই টাকা দিয়েও ভালো নাই পরিবারে। কারণটা হলো যারা আমাদের সার্ভিসটা নিচ্ছে তারা অনেক ধনী ব্যক্তি এবং অনেক টাকা পয়সার মালিক। আচ্ছা, কিন্তু এরা এই টাকাটা নিয়েও, মানে এদের এত টাকা থাকার সত্ত্বেও ছেলেমেয়েরা বাসাতে টর্চার করে, জায়গা জমি সম্পত্তি নিয়ে বা টাকা পয়সা কোম্পানি ভাগাভাগি নিয়ে দেখা যায় বয়স্ক যে বৃদ্ধ মানুষটা থাকে তার উপরে টর্চারিত হয়। এবং এই বৃদ্ধ মানুষটাই কিন্তু এই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক টাকা আয় করেই কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে যায়, কিন্তু অসুস্থ হওয়ার পরেও তাকে টর্চার করা হয়। তো আমার উদ্দেশ্যটা হলো আমি যে টাকা ইনকাম করি আমার এজেন্সি থেকে, তো আমি যে এখনো আমার যে বয়স কেবল চলতেছে 32। আচ্ছা আচ্ছা, তো আমি যখন আরো 20 বছর কাজ করতে পারবো নির্দ্বিধায়, মানে আল্লাহ যদি ঈশ্বর যদি বাঁচায় রাখে আমি 20 বছর কাজ করবো, তো 20 বছর পরে যে আমার কিন্তু বড় একটা অ্যাসেট হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি আমি এখনো 20 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান দাঁড়াই যাবে, নিজস্ব একটা জমি হবে, নিজস্ব আবাসন হবে এবং আমার জন্য একটা রুম থাকবে, এবং সাথে আমার সমবয়সী যারা থাকবে বয়স্ক মানুষ তারা সবাই মিলে হাসি খুশিতে, মানে আমি কবরে যাওয়া পর্যন্ত শান্তিতে থাকতে পারবো আর কি। আমার সন্তানরা আমাকে যদি নাও দেখে এই প্রতিষ্ঠান, আমি পরবর্তীতে যারা চালাইতে আসবে, গভর্নমেন্ট হোক বা এনজিও হোক বা যে কোনো কেউ তো আসবেই, তারা আমাকে অন্তত আমার জন্য আমাকে আর ফালাই দেবে না রাস্তাতে। অবশ্যই দাদা, এখানে শুনেছি যতটুকু যে এখানে যে কেউ তার বাবা মাকে চাইলেই ভর্তি করাতে পারবে না। আমাদের এখানে কখনোই কোনো পরিবার থেকে কেউ দিতে পারবে না, কোনো সন্তান বা কোনো আত্মীয় স্বজন আমাদের এখানে দিতে পারবে না। আমরা রাস্তায় যে পড়ে থাকবে আমরা নিজেরা স্বচক্ষে দেখবো, অথবা পুলিশ প্রশাসন অথবা ফায়ার সার্ভিসের লোকজন, মানে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, কারণ ফায়ার সার্ভিসের লোকজনই বেশিরভাগ রাস্তাঘাটে বাচ্চা এবং বয়স্ক মানুষ পড়ে থাকতে দেখে। হ্যাঁ, আমরা হলো, আর আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, যেমন অনেক সময় আছে যে একটা ভিডিও ভাইরাল হলো বা একটা ছবি পোস্ট হলো ফেসবুকে, যে রাস্তায় পড়ে আছে, ঘা পচন হয়ে গেছে, কেউ দেখার নাই, শরীরে 1000 খানেক পোকা বড় বড় বাসা বাঁধছে, আমরা দেখবো নিজের চোখে, তারপরে যে নিয়ে আসবো এখানে, নিয়ে এসে এখানে আপনারা নার্সিং করেন? হ্যাঁ, নার্সিং করে এবং এরপরে মানে আনার পর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, রাখি, চিকিৎসা করাই, সুস্থ হইলে ওনার কাছ থেকে ঠিকানা জানতে চেষ্টা করি। হ্যাঁ, ঠিকানা পাইলে আমরা ওনার পরিবারের সাথে যোগাযোগ করে ফিরিয়ে দেওয়ার প্রশ্নটা অনেক পরে যোগাযোগ করি, যদি ওনারা নিতে চায় নিবে, আর যদি একান্ত না নিতে চায় আমাদের কাছেই থাকবে। দাদা, আমি একটা ডায়াগ্রাম আঁকতে চাই, এমন একটা ডায়াগ্রাম
ত্রিভুজ, যার 3টা বিন্দু। আমি যদি একটা বিন্দুতে সেই সমস্ত সন্তানদের রাখি যারা তাদের বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে রেখে যায়, কিংবা রাস্তায় ড্রেনের পাশে আপনি যেটা বললেন ফেলে রেখে চলে যায়, আর আরেকটা বিন্দুতে আমি যদি সেই সমস্ত সন্তানদের রাখি যারা বাবা মা কি জিনিস জীবনে এটাই কখনো বোঝেনি, তারা বুঝে ওঠার আগেই তাদের বাবা কিংবা মা কিংবা বাবা মা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর আরেকটা বিন্দুতে আমি যদি আপনাকে রাখি, তাহলে পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এই দুই রকম সন্তানদের প্রতি আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলতে চাইবেন? আসলে আমাদের এই বিষয়টা হলো আসলে মানবিক মূল্যবোধের বিষয়। যাদের বাবা মা নাই তারা আসলে বাবা মার মূল্যটা না পাওয়ার বেদনাটা তো থাকবেই। মানে আমার সব সন্তান যে খারাপ তা না, অবশ্যই। তো এর মধ্যে কিছু কিছু সন্তান তো ভালো হবেই। আমাদের কিছু সমস্যা আছে, সেটা হলো প্রথম কথা হলো আমাদের এখন বর্তমানে আমরা আধুনিক যুগে, হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকি আমরা। তারপরে আমরা বিভিন্ন এখন সবাই হলো ভালো চাকরি অর্থ ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে যায়। ব্যস্ততার একটা বিষয় আছে, মানে ডিজিটাল হওয়ার কারণে কিন্তু আমরা আমার বাবা মাদের কাছ থেকে দূরে সরে গেছি। একটা সময় আমাদের আমরা খেলাধুলা করছি রাস্তাঘাটে, বিকালবেলা গ্রামে যারা বড় হয়েছি আমরা গ্রামে, আর এখন আমাদের ছেলেমেয়েরা মানুষ হইতেছে মোবাইলে। তো মোবাইলে মানুষ হয়ে যাওয়ার কারণে ওরা আমাদের সম্পর্ক থেকে ওরা দূরে সরে যাচ্ছে। এখন কিছু জটিল কঠিন রোগ মানুষের শরীরে সৃষ্টি হইতেছে আবহাওয়া বা পরিবেশের কারণে, যে রোগ হইলে পরে আমরা ভয় পাচ্ছি। যেমন এই করোনা পরিস্থিতির কথাই বলি, আমরা ভাবতেছি করোনা হবেই মানে আমাদের সবাই মারা যেতে হবে। তো যে কারণে এই করোনা পরিস্থিতি প্রায় আমি 21 জন বাবা মাকে রাস্তা থেকে তুলছি এই করোনাতে। তো এই 21 জন তোলার মধ্যেও এই 21 জন যারা রাস্তায় আসছে মানে রাস্তা থেকে তুলছি তাদের মধ্যে কিন্তু কারো করোনা ছিল না। হ্যাঁ, কিন্তু আমার একটু ঠান্ডা কাশি জ্বর হয়েছে, বাবা মারা রাতের অন্ধকারে ফালাই দিয়ে গেছে। আরেকটা জিনিস বলি, যেটা বলা ঠিক হবে না তারপরে বলি, আমাদের যারা রাস্তায় ফালাচ্ছে বাবা মারে, আপনি যদি মনে করেন যে গরিব দুস্থ বা রিক্সা ভ্যান চালক, এটা কিন্তু না, এটা মিথ্যা কথা। হ্যাঁ, আমি আপনাকে বলি আমাদের কাছে যে বাবা মারা আসতেছে বেশিরভাগই আপনি প্রভাবশালী। হ্যাঁ, প্রভাবশালী, যেমন বুয়েটের টিচার, এসপির মা, অমুকের মা, তো মানে সব হলো স্কুল শিক্ষক, ডাক্তার, এমবিবিএস ডাক্তার আছে আমার এখানে মা, প্রবাসীর মা আছে আমার কাছে। আপনি যদি মনে করেন যে যাদের টাকা পয়সা আছে গরিব মানুষ বাবা মাকে ফেলাচ্ছে, এটা মিথ্যা কথা। এখানে তো পুরোটাই একটা নৈতিক। হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে তাদের বাবা মা রাস্তায় আসতেছে। এখন বলবেন যে দাদা আপনি কিভাবে বুঝলেন যে তারা রাস্তায় বাবা মারে ফালাই দিচ্ছে? আচ্ছা ভাই, এটার কারণটা হলো এমবিবিএস যে ডক্টর মা যে বলতেছে আমি এমবিবিএস পাস এবং উনি পজিশন অলরেডি করতেছে এখানে, সেই মা রাস্তায় কিভাবে আসলো না ফালাইলে? সে তো চলাফেরা করতে পারে না, যদি বাসায় থাকতো চলাফেরা করতেছে না, তো সে রাস্তায় থেকে কেমনে আসলো? অবশ্যই আমি ফালাইছি। হ্যাঁ, প্রবাসীর মা বলতেছে আমার 5 ছেলে ইটালি থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা, সে চলতে পারে না, তাহলে সে কিভাবে রাস্তায় আসলো? অবশ্যই আমরা ফালাইছি। এইটা হলো বিষয়। মানে বাস্তবতা যদি বলেন তাহলে বলবো যে নৈতিক মূল্যবোধ যে সেটার অবক্ষয়। দাদা, আমার খুব জানতে ইচ্ছে করছে যে আসলে আপনি যখন গল্পগুলো বলছিলেন আমার লোম খারাপ হয়ে গেছে যে এটা কিভাবে হতে পারে। আমার এটা মাথায় আসে না। আমি প্রথমবারের মতো একটা বৃদ্ধাশ্রমে এসেছি, আমি এর আগে কখনো বৃদ্ধাশ্রমে যাইনি। আমাদের বৃদ্ধাশ্রমগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খারাপ না। আমি আপনাকে বলি, আমাদের দেশে অনেকগুলি বৃদ্ধাশ্রম গড়ে উঠতেছে, বেড়েই যাচ্ছে, সেটাই বলছি। কিন্তু বাস্তবতা হলো কি, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে থাকতে হয়। বেশিরভাগই বৃদ্ধাশ্রমে যারা টাকা দিয়ে থাকতে পারে তারা বাসা ভাড়া নিয়েও থাকতে পারে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাসা ভাড়া নিয়েও থাকতে পারে, বা তারা যাদের টাকা আছে তারা করতে পারে। কিন্তু বিষয়টা হলো কি, আমাদের দেশে আমি যে বাবা মাদের নিয়ে কাজ করতেছি তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু গড়ে ওঠে না, এটাই একটা আলাদা দিক। আর একটা বিষয় হলো, যাদের শরীরে ঘা পচন হয়ে গেছে বা হাত পায়ে পুচে যায়, গ্যাংনিং হয়ে গেছে, পোকা হয়ে গেছে, এরাদের একটা সমস্যা হলো এদের কোনো হসপিটালে আপনি একটা নর্মাল পাবলিক রাস্তায় একটা কোনো বয়স্ক মানুষকে পাইলেন বা কোনো অসুস্থ মানুষকে পাইলেন, গায়ে ঘা পচন হয়ে গেছে, আপনি হসপিটালে নিবেন, ভর্তি করবেন, জিজ্ঞেস করবে গার্জিয়ানকে। এরপরে এদের শরীরে এত বেশি দুর্গন্ধ বা পচা গন্ধ হয়, কোনো হসপিটালে ভর্তি নেয় না। কিন্তু এই মানুষগুলো কি মানুষ না? দাদা, এবার একটা ব্যক্তিগত প্রশ্নে যেতে চাই। আপনার ব্যক্তিগত জীবনকে আমি যদি দুটো অধ্যায়ে ভাগ করি, একটা অধ্যায়ে আপনার জন্মদাতা পিতামাতা, আরেকটা অধ্যায়ে এই বৃদ্ধাশ্রমের, এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সকল বাবা মা,
তো এই দুই ধরনের বাবা মায়েদের যে আবেগ অনুভূতিগুলো, এগুলোকে আপনি কিভাবে অনুভব করেন? আসলে আমার ব্যক্তিগত জীবন যদি বলেন, আমি খুব গরিব দুস্থ পরিবার থেকে আসছি। নিম্ন পরিবার বলতে যা বোঝায় তার চেয়েও খারাপ অবস্থায়। সহজ কথা বলতে আমি 7 থেকে 8 বছর বয়সে ইনকাম করতে শুরু করছি, মানে কাজ করতে শুরু করছি, মানুষের বাসাতে বদলা দেওয়া, জমিতে কাজ করা, পানের বড় যে কাজ করা, মাছ ধরা। এরপর আমি ইনকাম করে আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। একটা সময় আমার বাবা হলো ভবঘুরে মানুষ, মানে সহজ কথা হলো মানে পাগল মানুষ। উনি আসলে আমাদের ধর্ম প্রচার করার জন্য গ্রামে গ্রামে ছুটে বেড়াতেন। আমার বাবা মানে পরিবারের প্রতি কখনো নজর দেন না। আমি এই জায়গায় আসার পিছনে আমার পড়াশোনা যতটুকু জানি সেটা আমার মায়ের তদারকিতে। হ্যাঁ, মা মানে জোর জবরদস্তি করে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি বেশি দূর পড়াশোনাও করতে পারিনি। এসএসসি পাস করছি, পরবর্তীতে নার্সিং এর উপরে ডিপ্লোমা করছি। তো আমার বাবা মার অবদান, আমার বলবো আমার এইখানে পড়াশোনা বা এই পর্যন্ত আসার একটা বড় ছিল আমার মা। কিন্তু আমার বাবারও ছিল, আমার বাবার যে অবদানটা ছিল, বাবা হয়তো আমার কাপড় চোপড় কিনে দেয় না, বা কোনোদিন খাবারের প্রতি খেয়াল করে না, বা কোনোদিন আমাকে আদর করে না। কিন্তু আমার বাবার একটা জীবন ছিল, সেটা হলো উনি খুব ধর্মভীরু মানুষ ছিলেন, ধর্মটাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, ঈশ্বর নিয়ে পড়ে থাকতেন উনি, মানে সবসময় ধর্মটাকে প্রাধান্য দিতেন। তো আমি মনে করি আমার বাবা ভালো মানুষ ছিলেন, বা ধর্মটাকে বিশ্বাস করে ধর্ম নিয়ে থাকার কারণেই কিন্তু উনি মানে আমি আজকে ভালো মানুষ হইতে পারছি আর কি। আর একটা বিষয় হলো, আমার এখন যে বাবা মারা আছে, এরা তো আমাদের অনেক কিছু দিছে। হ্যাঁ, এরা আমাকে ভালোবাসা দিচ্ছে, এরা আমাকে দোয়া দেয়। আপনি একটা সহজ জিনিস যদি বলি, মান্থলি 15 লাখ টাকা খরচ আমার এই আশ্রয় কেন্দ্র চালাইতে। এটা কোথা থেকে আসে? হ্যাঁ, এই 15 লাখ টাকার আমি ধরেন 6 লাখ টাকা, 6 থেকে 7 লাখ টাকা নিজে ইনকাম করি। এখন করোনা পরিস্থিতি আমি 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম করতেছি। আর বাকি টাকাটা আসতেছে সব আল্লাহর হস্তে। হ্যাঁ, মানে কোথা থেকে আসতেছে আমি নিজেও জানি না। তো এটা আসতেছে কারণটা কি? কারণটা হলো আমি এই বাবা মার ভালোবাসি, এবং এই বাবা মা হলো আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো। তো সেই জন্য আসতেছে। আমি জানি না কেন আমাদের এই সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যায়। আমি জানি না কেন আমাদের এই সমাজের সেই সমস্ত সন্তানেরা তাদের বৃদ্ধ বাবা মায়েদের কোনো না কোনো বৃদ্ধাশ্রমে রেখে চলে যায়। আমি জানি না কেন আমাদের এই সমাজের সেই সমস্ত সন্তানেরা তাদের অসুস্থ বৃদ্ধ বাবা মায়েদের রাস্তায়, ফুটপাতে, এমনকি ড্রেনের পাশে ফেলে রেখে চলে যায়। আমি জানি না, তবে আমার মনে হয় তারা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির প্রভাবে অথবা এমন কোনো খারাপ পারিপার্শ্বিক অবস্থার চাপে এমন জঘন্য কাজ করতে পারে। এছাড়া এমন জঘন্য কাজ করার চিন্তা তাদের মাথাতেও আসার কথা ছিল না। যাই হোক, শেষ করব এখানেই। আমি আড্ডাবাজ বিপ্লব কুমার পাল বিপু। আগামী পর্বে আরো নতুন কোনো মানুষের সঙ্গে জমিয়ে আড্ডা হবে। ভালো থাকবেন এবং সবাইকে নিয়ে ভালো থাকবেন।